Hi everyone, welcome to my channel. আজকে আমি আপনাদের সঙ্গে SBI লাইফ স্মার্ট স্কলার প্ল্যান সম্পর্কে আলোচনা করব। This is the best investment for your child. দেরি না করে চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক। ভিডিওটা হয়তো একটু বড়ই হবে। একটা ভিডিওর মধ্যে আমি এই SBI লাইফ স্মার্ট স্কলার প্ল্যান সম্পর্কে প্রায় পুরো ধারণাটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটি আশা করব আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, অন্যান্যদের জানানোর জন্য শেয়ার করতে পারেন আপনার সোশ্যাল মিডিয়া সাইটে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। এই SBI লাইফ স্মার্ট স্কলার প্ল্যান একটা নন পার্টিসিপেটিং, আমি এখানে রেড কালার দিয়ে লিখে দিয়েছি দেখুন, নন পার্টিসিপেটিং চাইল্ড ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান। একদম দাঁত ভাঙা ভালো ভালো ম্যানেজমেন্টের শব্দ দিয়ে লিখে দেওয়া আছে, নন পার্টিসিপেটিং ইন্স্যুরেন্স প্ল্যান, ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান। কিন্তু একটু স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে বলেই দিই যে নন পার্টিসিপেটিং ব্যাপারটা কি। নন পার্টিসিপেটিং লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান হলো এমন একটা প্ল্যান যেখানে পলিসি হোল্ডার বোনাস হিসেবে কোনো রকম টাকা বা কোনো অ্যাড অন হিসাবে কোনো টাকা, ডিভিডেন্ড ডিক্লেয়ার যেগুলো করে ইন্স্যুরেন্স কোম্পানি, সেখান থেকে কোনোটাই কিন্তু ইনভেস্ট করতে পারবেন না। মানে সহজ কথায় আমি বলি যে আপনি যে কোম্পানির ইন্স্যুরেন্স কিনেছেন সেই ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনার ডিভিডেন্ড টাকা কিন্তু আপনি ইনশিওর করতে পারবেন না, অর্থাৎ ইনভেস্ট করতে পারবেন না, ওখানে লাগবে না আর কি। এখানে পরিষ্কার করে যেটুকু আমি জানতে পেরেছি সেটা হলো এই নন পার্টিসিপেটিং লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান ইজ ওয়ান where the policy holder does not receive any bonuses or add-ons in the form of dividends. ডিভিডেন্ড হিসাবে কোনো বোনাস বা অ্যাড অন সে পাবে না, ডিক্লেয়ার বাই দি ইনসিওরার ফ্রম টাইম টু টাইম। এটাকেই বলা হচ্ছে নন পার্টিসিপেটিং ইন্স্যুরেন্স প্ল্যান। তো যদি পার্টিসিপেটিং ইন্স্যুরেন্স প্ল্যান হয় তাহলে এটা হয় যে পার্টিসিপেটিং ইন্স্যুরেন্স পলিসি আপনাকে কি দেবে না, অ্যাজ এ পলিসি হোল্ডার আপনি শেয়ার করতে পারবেন আপনার প্রফিটটা ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে। তো নন পার্টিসিপেটিং এর ক্ষেত্রে আপনি কিন্তু আপনার যে প্রফিটটা হবে সেই প্রফিটটা, অর্থাৎ বোনাস বা অ্যাডঅনস যেটা আপনি পাবেন সেটা কিন্তু ডিভিডেন্ড হিসেবে, সেটা কিন্তু আপনি ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে শেয়ার করতে পারবেন না বা ইনভেস্ট করতে পারবেন না ফার্দার। তাহলে এটা গেল নন পার্টিসিপেটিং। নন পার্টিসিপেটিং এ আপনি যেটা ডিভিডেন্ড পাচ্ছেন, ডিভিডেন্ড হিসেবে পাচ্ছেন বোনাস বা অ্যাড-অনটা, সেটা কিন্তু আপনি ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে শেয়ার করতে পারছেন না। আর ইউনিট লিঙ্কড কথাটার মানে হচ্ছে, ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স বলতে এটা একটা কম্বিনেশন ইন্স্যুরেন্স, একটা কম্বাইন্ড ইন্স্যুরেন্স পলিসি। এটা একাধারে হলো একটা ইন্স্যুরেন্স পলিসি আবার একটা ইনভেস্টমেন্ট পলিসি। মানে আপনি যে টাকাটা প্রিমিয়াম জমা দিচ্ছেন তার একটা পোর্শন ব্যবহার করা হচ্ছে ইন্স্যুরেন্স কভারেজ জমা দেওয়ার জন্য, আর রিমেনিং যে পার্টটা পড়ে থাকছে আপনার প্রিমিয়ামের সেটা ইনভেস্ট হয়ে যাচ্ছে কোনো ইকুইটি ফান্ডে বা কোনো ডেট ফান্ডে। সেটা অবশ্যই ইন্স্যুরেন্স কোম্পানির ইচ্ছা অনুযায়ী, আপনার কন্ট্রোলে কিছু থাকছে না। আপনাকে জাস্ট জানিয়ে দেওয়া হচ্ছে এটা ইউনিট লিঙ্কড, ফলে কিছুটা টাকা আপনার প্রিমিয়ামের জমা পড়ছে ইন্স্যুরেন্স কভারেজ হিসাবে, আর কিছুটা টাকা ইকুইটি বা ডেট ফান্ডে জমা পড়ছে। এই হলো গিয়ে আপনার ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যানের ফান্ড। এবার চাইল্ড বলতে শুধুমাত্র এটা শিশুদের জন্য বেনিফিট, এটা সমস্ত বয়সের মানুষদের জন্য নয়, শুধুমাত্র চাইল্ডদের জন্য। তাই এখানে বলা হয়েছে নন পার্টিসিপেটিং, মানে আপনি কোনো ডিভিডেন্ড হিসেবে যে অ্যাড-অন বা বোনাস পাচ্ছেন সেটা আপনি পার্টিসিপেট করতে পারছেন না SBI কোম্পানির সঙ্গে। চাইল্ড মানে আপনার শিশুর জন্য আপনি ইন্স্যুরেন্সটা কিনতে পারেন। ইউনিট লিঙ্কড অর্থাৎ এর একটা পোর্শন যেটা প্রিমিয়াম জমা দিচ্ছেন সেটা ইন্স্যুরেন্সে যাচ্ছে, বাকি রিমেনিং পোর্শনটা যাচ্ছে যে কোনো একটা ফান্ডে, ইকুইটি ফান্ডে বা ডেট ফান্ডে, সেটা SBI কোম্পানির উপরে নির্ভর করছে। তো এই যে SBI লাইফ স্মার্ট স্কলার প্ল্যান বা ইন্স্যুরেন্স প্ল্যান, এটাতে আপনি কি কি পেতে পারেন? আপনি ডেথ বেনিফিট পেতে পারেন এক্সট্রা হিসেবে, ম্যাচিউরিটি বেনিফিট পাবেন, আর as well as ট্যাক্স বেনিফিটও আপনার মিলবে। তো এই প্ল্যানটার অবজেক্টিভ হচ্ছে, অবজেক্টিভ অফ দিস প্ল্যান, এটা কি লেখা আছে না, মাইরেট কভারেজ টু সিকিউর ফিউচার অফ দি ইনসিওর্ড চাইল্ড ইভেন ইন দি অ্যাবসেন্ট অফ হিজ পেরেন্টস। বাবা মা যদি নাও থাকে তাহলে
মোটামুটি কভারেজটা এরা দিয়ে থেকে থাকে। এই কয়েকটা সুবিধা, 4 রকমের সুবিধা আপনি পেতে পারেন। এগিয়ে যাওয়া যাক, এর কি ফিচার্স গুলো কি কি আছে। কি ফিচার্স গুলোর মধ্যে এসবিআই স্মার্ট স্কলার প্ল্যান, এটা হচ্ছে একটা ইউনিক চাইল্ড প্ল্যান। এটা অবশ্যই আমি আগেই বলেছি, এটা একসঙ্গে ইনভেস্টমেন্ট প্ল্যান আর একটা ইনভেস্টমেন্ট প্ল্যান একসঙ্গে, যে কারণের জন্য ওটাকে আমরা আগেতে যে ভাষাটা ওরা ব্যবহার করেছে যে নন পার্টিসিপেটিং লিঙ্কড, ইউনিট লিঙ্কড বা লিঙ্কড প্ল্যান, সেই কারণের জন্য এখানে আমি আগেও বলেছি এখনো বলছি যে চাইল্ড প্ল্যান দ্যাট কম্বাইন্স দ্য বেনিফিট অফ ইন্স্যুরেন্স উইথ ইনভেস্টমেন্ট। প্ল্যানটা গ্যারেন্টি কি কি দিচ্ছে, লামসাম অ্যামাউন্ট অ্যাট দি ম্যাচুরিটির সময় লামসাম অ্যামাউন্ট পাবেন, আর কি ওয়েভার অন দি প্রিমিয়াম ইন কেস অফ অ্যান ইভেন্চুয়ালিটি, কোনো দুর্ঘটনা ঘটলে আপনি প্রিমিয়ামের ছাড় পেতে পারেন। আর ইনসিওর্ড অলসো হ্যাজ অ্যান অপশন টু চুজ ফ্রম অ্যামাং 9 বেস্ট ফান্ড অপশনস হুইচ ইনক্লুডেড। এখানে আমি রেড কালারে যে 7টা ফান্ডের নাম করেছি, 7 প্রকারের, 7টা ফান্ড তো নয়, 7 প্রকারের যে ফান্ডের নাম লিখেছি, এই 7 প্রকারের ফান্ডের মধ্যে কোন ফান্ডটাতে আপনি ইনভেস্ট করবেন সেটার অপশন চুজ করার আপনাকে একটা সুযোগ দিচ্ছে। কেন এরকম ফান্ডের ব্যাপারটা আসছে, অবশ্যই ইউনিট লিঙ্কড কথাটার মধ্যে আমি তার ব্যাখ্যা দিয়ে গেছি যে টাকাটা আপনি প্রিমিয়াম দিচ্ছেন তার কিছুটা অংশ আপনার ইন্স্যুরেন্স কভারেজের জন্য জমা থাকছে, আর কিছুটা অংশ জমা করছে কোথায়, এই রকম 7টা ফান্ডের মধ্যে যে কোনো একটা ফান্ডে আপনি জমা করছেন। কোন জাতীয় ফান্ডে আপনি জমা করতে চান তার একটা অপশন আপনি দিতে পারেন। এতগুলো এই 7 রকমের ফান্ড রয়েছে, একটা হলো মানি মার্কেট ফান্ড, একটা হচ্ছে টপ 300 ফান্ড, ইকুইটি ফান্ড, ব্যালেন্সড ফান্ড, গ্রোথ ফান্ড, ইকুইটি অপটিমাইজার ফান্ড, বন্ড ফান্ড। এই 7 রকমের ফান্ডের উপরে এসবিআই লাইফ স্মার্ট স্কলার প্ল্যান ইনভেস্ট করে। আর কি পলিসি একটা লয়্যালটি অফার করছে, সেটা হলো ইনক্রিজিং দি ফান্ড ভ্যালু আর পে আউট এট ম্যাচুরিটি। যা পাবেন সেটা, লয়্যালটি এডিশনস আর পেড ইভেন আফটার দি ইনসিওর্ড ইজ ডেড। আগেই বলে আসছি যে যদি ইনসিওরারের মৃত্যু ঘটে তাহলে সেক্ষেত্রেও টাকা পেতে বা ম্যাচুরিটি পেতে কোনো অসুবিধে হবে না, আর দুর্ঘটনাজনিত কারণে তো প্রিমিয়ামের ছাড় পাচ্ছেন। এই সুবিধাগুলো এই পলিসিতে দেওয়া হচ্ছে। প্রোডাক্টের স্পেসিফিকেশন হিসেবে বলি যে এলিজিবিলিটি কি কি রয়েছে, চাইল্ড এজ 0 to 17 ইয়ার্স। শিশুর বয়স আপনার যদি জাস্ট জন্মেছে এরকম 0 বছর, জন্মানোর পরেই খুলে দেওয়া যায়, তার থেকে 17 বছর কমপ্লিশন পর্যন্ত, মানে যে ডেটে 17 বছর কমপ্লিট হয়ে 18তে পা দেবে তার আগে পর্যন্ত আপনি কিন্তু এই প্ল্যানটা কিনতে পারেন। বাবা বা মা হিসাবে খুলতে হবে, পেরেন্টের নামেতেই খুলতে হবে, চাইল্ডের নামে তো খোলা যাবে না। তাহলে পেরেন্টের মিনিমাম এজ কত হবে, আপনার চাইল্ডের এজ যখন 0 হবে তো তখন আপনার মিনিমাম এজ হতে হবে 18 ইয়ার্স অথবা 57 ইয়ার্স। 18 থেকে 57 ইয়ার্স, 18 বছরে আপনাকে পা দিতে হবে। 18 বছর আপনার যা স্টার্ট হবে তখন আপনি আপনার চাইল্ডের নামে, যদি আপনার চাইল্ডের এজ তখন 0 ইয়ার হয় তো সেক্ষেত্রে, না হলে তো চাইল্ডের এজ 1 ইয়ার হয়ে গেলে আবার ইমম্যাচিওর ম্যারেজের অ্যাক্টে পড়ে যাবে, তখন সেটা ঝামেলার ব্যাপার। তো খেয়াল রাখতে হবে যে পেরেন্টের এজ মিনিমাম যেন 18 থাকে এবং সেই সময় চাইল্ডের এজ যেমন 0 হয়। ম্যাক্সিমাম পেরেন্টের এজ 57 হওয়া পর্যন্ত তার চাইল্ডের জন্য খোলা যেতে পারে। 57 এজে চাইল্ডের এজ 0 তখনও কেনা যেতে পারে। 57 এজেতে চাইল্ডের এজ 17 তখনও খোলা যেতে পারে। এই হলো এলিজিবিলিটি, মানে চাইল্ডের এজ হতে হবে 0 to 17 ইয়ার্স আর পেরেন্টের এজ হতে হবে 18 to 57 ইয়ার্স, এর মধ্যে খোলা যেতে পারে। পলিসি টেনিউর কি কি আছে, এখানে বাসস্থানের কোনো এলিজিবিলিটি নেই, ইন্ডিয়ান হলেই চলবে। পলিসি টেনিউর আছে মিনিমাম 8 বছর, মিনিমাম 8 বছর থেকে 25 বছর পর্যন্ত। মানে ধরুন আপনার চাইল্ডের এজ যদি 0 হয় তাহলে আপনি আপ টু 25 ইয়ার্স আপনি কিন্তু এই পলিসিটা রান করাতে পারবেন। যদি আপনার চাইল্ডের এজ হয় 17 ইয়ার্স তাহলে আপনি 25 বছর বয়স পর্যন্ত পলিসিটা রান করাতে পারবেন। মানে ম্যাক্সিমাম আপনি 25 বছর বয়স পর্যন্ত রান করাতে পারেন। সেটা কখন না, যদি চাইল্ডের এজ 0 হয়। এর মাঝখানে আপনি মিনিমাম যে কভারেজটা পাবেন সেটা হলো 17 to 25, সেটা অর্থাৎ 8 বছর পলিসিটাকে রান করাতেই হবে। প্রিমিয়াম পেমেন্ট টেনিউর কিরকম আছে, সিঙ্গেল পে করা যায়,
প্রিমিয়াম পেমেন্টের ক্ষেত্রে আপনি সিঙ্গেল পে দিয়ে ওপেন করে দিতে পারেন, তারপরে আর 25 বছর ঘুরে নাও দেখতে পারেন, অথবা 5 থেকে 25 বছর এই প্রিমিয়াম পেমেন্টের টেনিওর রয়েছে। আপনি 5 বছর পর্যন্ত ইনভেস্ট করতে পারেন, আবার 25 বছর পর্যন্ত ইনভেস্ট করতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী নির্ভর করছে। তবে মিনিমাম আপনাকে 5 বছর পলিসিটা জমা দিতে হবে টাকা। আবার যদি আপনি সিঙ্গেল পে না দিয়ে রেগুলার পেতে চান, আর যদি সিঙ্গেল পে করেন তাহলে তো একবার জমা দিয়ে খুললেই হবে। তো এই 3 রকমের অপশন আপনাকে দিয়ে দিচ্ছে। ম্যাচিউরিটি এজ কিরকম আছে আমি মোটামুটি আগেই প্রায় ব্যাখ্যা করে দিয়ে এসেছি, যে চাইল্ডের এজ হতে হবে 0 to 17, মানে 18 বছর পরেতে গিয়ে আপনি তুলে নিতে পারেন। আর মানে চাইল্ডের এজ যতক্ষণ না 18 বছর হচ্ছে, 18 বছরে চাইল্ড না পা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু ম্যাচিওর করা যাবে না, ম্যাচিউরিটি এজটা আসবে না, পলিসিটা ম্যাচিওর হবে না। আর ওখান থেকে ম্যাক্সিমাম তো 25 ইয়ার্স পর্যন্তই আপনি পলিসিটা রান করাতে পারবেন, অটোমেটিক ম্যাচিওর হয়ে যাবে চাইল্ডের। আর পেরেন্টের ক্ষেত্রে আপনি যদি 57-এ খোলেন তাহলে দেখুন 8 7 15, অর্থাৎ মানে 65, 57 to 8 মানে 8 ইয়ার্স, মানে 65 ইয়ার্স পর্যন্ত আপনি পলিসিটা রান করাতে পারবেন। তাহলে আপনার মিনিমাম কাভারেজ 8 ইয়ার্স পর্যন্ত পলিসিটাকে রান করাতে হচ্ছে, এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে 17 বছর পরেতে, 17 বছর বয়সে আপনি যদি কারোর পলিসি খোলেন, আপনার চাইল্ডের 17 ইয়ার্স এজ যখন, তখন যদি আপনি পলিসিটা ওপেন করেন, তাহলে কিন্তু 18 ইয়ার্স যখন হবে তখন পলিসিটা বন্ধ করতে পারবেন না, আপনাকে মিনিমাম 5 বছর চালাতে হবে। আর যদি সিঙ্গেল পেও হয় তাহলে আপনাকে 25 বছর পর্যন্ত চালাতে হবে, নাহলে এই 8 বছর, মিনিমাম 8 বছর পলিসি টেনিওরের ক্রাইটেরিয়াটা ম্যাচ করছে না। ম্যাক্সিমাম এজ তাহলে ওটাই 25 থেকে 65, মানে 25 আপনার চাইল্ডের আর 65 হচ্ছে পেরেন্টের এজ। পেরেন্টের এজ 65 প্লাস হয়ে গেলে কোনোভাবেই কিন্তু এটাকে কাজ করানো যেতে পারবে না। টেনিওর অফ দি পলিসি আগেই বলে দিয়েছি, 8 ইয়ার টু 25 ইয়ার্স, আপনাকে মিনিমাম 8 ইয়ার্স রান করাতে হবে। আর 25 ইয়ার্স পর্যন্ত, যদি জিরোতে আপনি স্টার্ট করেন তাহলে 25 ইয়ার্স পর্যন্ত। যদি শিশু জন্মের সঙ্গে সঙ্গে পলিসি করানো হয় তাহলেই শুধুমাত্র 25 ইয়ার্স কভার করা সম্ভব, কিন্তু তার মাঝখানের কোনো একটা সময়ে যদি আপনি পলিসি ওপেন করেন তাহলে বা কেনেন, তাহলে 25 ইয়ার্স পর্যন্ত কিন্তু আপনি পলিসি রান করাতে পারবেন না। ফ্রিকোয়েন্সি অফ প্রিমিয়াম ও কিভাবে আপনি জমা দিতে পারেন, অন্যান্য সব পলিসির মতো আপনি মান্থলি জমা দিতে পারেন, কোয়ার্টারলি জমা দিতে পারেন, হাফ ইয়ারলি জমা দিতে পারেন, ইয়ারলি জমা দিতে পারেন। যখন যেরকম সময় হবে আপনার মান্থলি টু কোয়ার্টারলি বা কোয়ার্টারলি টু হাফ ইয়ারলি বা হাফ ইয়ারলি টু ইয়ারলি আপনি কনভার্ট করে নিতে পারবেন। সেক্ষেত্রে ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজারকে রিকোয়েস্ট করলে এই ফ্রিকোয়েন্সি প্রিমিয়ামের যে টার্মসটা রয়েছে সেই টার্মসটা ওনারা চেঞ্জ করে দেবেন, চেঞ্জ করে দিলে আপনি সেইভাবেই জমা দিতে পারবেন। আরেকটু অতিরিক্ত হিসেবে বলি, প্রোডাক্ট স্পেসিফিকেশন কি কি আছে, যে মিনিমাম সাম অ্যাসিওর্ড, এখানটা একটু ভালো করে খেয়াল করবেন, না হলে এখানটা গুলিয়ে যেতে পারে একটু। মিনিমাম সাম অ্যাসিওর্ড ফর দিস প্ল্যান ফর রেগুলার পে, মানে আপনি টাইম টু টাইম জমা দিচ্ছেন, মান্থলি অথবা কোয়ার্টারলি অথবা হাফ ইয়ারলি অথবা ইয়ারলি, তাহলে এখানে জমা দিচ্ছেন অবশ্যই পেরেন্টের এজ বিলো দি এজ অফ 45 ইয়ার্স। খেয়াল রাখবেন, বিলো দি এজ অফ 45 ইয়ার্স, অর্থাৎ 45 বছরের নিচে পেরেন্টের এজ হতে হবে। তাহলে সেটা কি হবে, যেটা বেশি হবে, হায়ার অফ 10x, মানে 10 টাইমস অ্যানুয়াল প্রিমিয়াম রেগুলার পে এর ক্ষেত্রে। মিনিমাম সাম এসিওর্ড কতটা করবেন, অ্যানুয়াল প্রিমিয়াম মানে যা পড়ছে তার 10 গুণ হতে হবে, অথবা অ্যানুয়াল প্রিমিয়ামের 0.5 গুণ হতে হবে আপনার রেগুলার পে এর ক্ষেত্রে। আচ্ছা, তাহলে মিনিমাম হচ্ছে 0.5 গুণ, এটা আপনাকে রাখতেই হচ্ছে। মানে আপনি যদি 1 টাকা অ্যানুয়াল প্রিমিয়াম জমা করেন তাহলে আপনি কতটা সাম এসিওর করতে পারবেন, 1 প্লাস 1.5, 1 প্লাস 1.5 এই পর্যন্ত, তাহলে সেটা আপনি সাম এসিওর করতে পারবেন। আর যদি ম্যাক্সিমাম কতটা করতে পারবেন, 10 টাইমস করতে পারবেন, তাহলে আপনার সাম এসিওরের পরিমাণ 11 টাকা দাঁড়াচ্ছে। যদি পেরেন্টের এজ হয় বিলো 45 ইয়ার্স, কিন্তু যদি পেরেন্টের এজ অ্যাবাভ 45 ইয়ার্স হয়, অ্যাবাভ 45 ইয়ার্স হলে তাহলে কিন্তু অ্যানুয়াল প্রিমিয়ামের 7 টাইমস অথবা অ্যানুয়াল প্রিমিয়াম, এটা ম্যাক্সিমাম, অ্যানুয়াল প্রিমিয়ামের 7 টাইমস ম্যাক্সিমাম সাম এসিওর হবে, অথবা অ্যানুয়াল প্রিমিয়ামের 0.25 টাইমস আপনার 0.25 গুণ অ্যানুয়াল প্রিমিয়ামের সেটা হবে সাম এসিওরের পরিমাণ।
আর যদি বলেন যে রেগুলার পেতে সাম এসিওর্ড ম্যাক্সিমাম কতটা বেশি হতে পারে, অ্যানুয়াল প্রিমিয়ামের 20 টাইমস বেশি হতে পারে। এই যে ক্রাইটেরিয়াটা, এই ক্রাইটেরিয়াটার 20 টাইমস ক্রাইটেরিয়াটার যে শর্ত কন্ডিশনগুলো রয়েছে, যে শর্তগুলো রয়েছে, সেগুলো ব্যাংকের ম্যানেজারের সঙ্গে আপনাকে একটু ডিসকাস করে নিতে হবে যে আমি এই পর্যন্ত বাড়াতে পারি, তার যে লজিকটা রয়েছে সেটা বলুন। তাহলে সেই জায়গার অপশনগুলো অন করে দিলে আপনি 20 টাইমস সাম এসিওর্ড করতে পারবেন। আদারওয়াইজ এইখানে যদি আপনি 45 এর নিচে হন তাহলে 10 টাইমস ম্যাক্সিমাম করতে পারেন, 45 এর অ্যাবাভ হলে 7 টাইমস করতে পারেন অ্যানুয়াল প্রিমিয়াম সাম এসিওর্ড। এছাড়া যদি আপনি রেগুলার পেতে না গিয়ে যদি সিঙ্গেল পেতে যান তাহলে সাম এসিওর্ড আপনি কতটা করতে পারবেন, সিঙ্গেল প্রিমিয়াম যা দেবেন তার 1.25 টাইমস, 1.25 টাইমস সিঙ্গেল প্রিমিয়ামের 1.25 টাইমস সাম এসিওর্ড করতে পারবেন। আর ম্যাক্সিমাম 35 টাইমস যদি আপনার এজটা 45 এর অ্যাবাভ হয়, আপনার এজ মানে পেরেন্টের এজ যদি অ্যাবাভ 45 হয় তাহলে 35 টাইমস আপনি সিঙ্গেল প্রিমিয়াম জমা করতে পারবেন সাম এসিওর্ড। সিঙ্গেল প্রিমিয়ামে 1 টাকা দিলে আপনি 35 গুণ পর্যন্ত সাম এসিওর্ড করতে পারবেন যদি আপনার অ্যাবাভ 45 ইয়ার্স এজ হয়। আর যদি বলেন যে না মিনিমামে আপনি চালাবেন তাহলে সিঙ্গেল প্রিমিয়ামের 1.25 টাইমস একবার সিঙ্গেল প্রিমিয়াম দিলে সাম এসিওর্ড করতে পারবেন। যদি পেরেন্টের এজ 45 এর নিচে হয় তাহলে কি হবে, তাহলে এই আগের মতোই মিনিমাম যেটা রয়েছে সেটা ওই 1.25 টাইমস সিঙ্গেল প্রিমিয়ামের সাম এসিওর্ড আপনি করতে পারেন। এই হলো মোটের উপর প্রোডাক্ট স্পেসিফিকেশন। এরপর এসবিআই স্মার্ট স্কলার পলিসি ডিটেলস, একটা ডিটেলস হিসেবে আপনাদেরকে এটুকু আমি জানাতে পারি যে একটা গ্রেস পিরিয়ডের ব্যবস্থা রয়েছে। গ্রেস পিরিয়ডটা কিরকম না, পলিসি কামস উইথ এ গ্রেস পিরিয়ড অফ 30 ডেজ, 30 দিনের একটা গ্রেস পিরিয়ড দেওয়া হচ্ছে। কখন না, ইন দ্য ইভেন্ট অফ দ্য পেমেন্ট অফ প্রিমিয়ামের পেমেন্টের ক্ষেত্রে আপনাকে 30 দিনের একটা ছাড় দেওয়া হচ্ছে। যদি ইন কেস, আরো একটা বাড়তি হিসেবে যেটুকু জেনেছি সেটা, ইন কেস ইউর প্রিমিয়াম পেমেন্ট ফ্রিকোয়েন্সি ইজ মান্থলি, যদি আপনার এটা মান্থলি হয়, আপনি মান্থলি জমা দেন এরকম একটা ব্যাপার হয়, তাহলে সেক্ষেত্রে ছাড়টা কিন্তু আপনি 30 দিন পাবেন না, সেক্ষেত্রে আপনি পাবেন 15 ডেজ। তবে প্রিমিয়াম যদি মান্থলি না দিয়ে আপনি কোয়ার্টারলি, হাফ ইয়ারলি বা অ্যানুয়ালি দেন তাহলে কিন্তু আপনি 30 ডেজের একটা ছাড় দিতে পারেন, মানে 30 দিনের মধ্যে আপনি জমা দেওয়ার সুযোগ পেতে পারেন। তবে 15 দিনের মধ্যে হলে যেদিনে আপনার প্রিমিয়াম জমা দেওয়ার ডেট পড়বে তার 15 দিনের মধ্যে কিন্তু আপনাকে জমা দিয়ে দিতে হবে যদি আপনি মান্থলি পে করেন। রেগুলার পে এর ক্ষেত্রে, সিঙ্গেল পে হলে এই ঝামেলাটা থাকছে না। এরপর ফ্রি লক পিরিয়ড আছে একটা, এটা কিরকম, ইফ ইউ আর নট প্লিজড উইথ দ্য কভারেজ ইনক্লুশন অফ টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ দিস পলিসি, আপনি পলিসিটা কারোর কথা শুনে, আমার কথা শুনেই হোক বা কোনো এজেন্টের কথা শুনে হোক, ব্যাংক ম্যানেজারের কথা শুনে হোক বা পেপারে বিজ্ঞাপন পড়ে বা অনলাইনে ওয়েবসাইট দেখে যে কোনোভাবে আপনি করে ফেলেন না কেন, আপনি যদি পলিসিটা কিনবার, পলিসিটা ওপেন করবার 15 দিনের মধ্যে, মানে পলিসিটা ওপেন করার পর আপনাকে রিসিপ্ট পেতে হবে, আপনি তো একটা দলিল পাবেন, তো সেই দলিলটা পাবার 15 দিনের মধ্যে আপনি কিন্তু ওটাকে ক্যান্সেল করে দিতে পারেন যে আপনার এটাতে ইনভেস্ট করার, এই পলিসি চালানোর কোনো ইচ্ছা নেই। এরকম একটা 15 দিনের ফ্রি লক পিরিয়ড আপনাকে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো চার্জ কাটবে না 15 দিনের মধ্যে আপনি যদি ডিসিশন চেঞ্জ করেন। এরপর পলিসি সারেন্ডারের ক্ষেত্রে একটা ফেসিলিটি দেওয়া হয়েছে যে পলিসি হোল্ডার মে সারেন্ডার দি পলিসি আফটার 5 ইয়ার্স। আমি আগেই বলেছিলাম যে আপনাকে মিনিমাম 5 বছর চালাতে হবে। 5 বছর চালানোর পর কোনো দুর্ঘটনাজনিত কারণে আপনি বন্ধ করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে যদি বোনাস টোনাস সমস্ত কিছু পেতে হয় তাহলে আপনাকে পলিসিটা 8 বছর রান করতে হবে। আবার বলে দিচ্ছি, আপনি বোনাসের আশা ছেড়ে দিয়ে বা ডিভিডেন্ডের আশা ছেড়ে দিয়ে আপনি যদি পলিসি সারেন্ডার করতে চান তাহলে আপনাকে 5 বছর পলিসিটাকে রান করাতে হবে। আর যদি সমস্ত প্রিমিয়াম জমা করে, অবশ্য মাঝখানে গ্যাপ থাকা চলবে না, ওই 5 ইয়ার্সে কোনো পলিসি প্রিমিয়াম গ্যাপ থাকা চলবে না, ওটা যদি কন্টিনিউ করে আপনি জমা করতে পারেন তাহলে 5 বছর পরে আপনি পলিসি সারেন্ডার করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি কোনো কিন্তু অ্যাড অন বা বোনাস বা ডিভিডেন্ড কোনো কিছুই, যে নামেতেই ডাকা হোক না কেন, কোনো কিছুই আপনি পাবেন না। তো যদি আপনি 8 বছর রান করান তারপরে যদি আপনি সারেন্ডার করেন তাহলে কিন্তু তো ম্যাচিওর হয়ে যাচ্ছে ওটা। আপনি যদি 25 বছরের জন্যও খোলেন এবং 8 বছর পরে যদি এটা বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনি যতটা পর্যন্ত আপনার প্রাপ্য হয়েছে বোনাস সহ ডিভিডেন্ড সহ পুরোটাই পেয়ে যাবেন। অন দি সারেন্ডার অফ দি পলিসি আফটার দি স্পেসিফাইড টেন্যুর, দি পলিসি হোল্ডার will be eligible to receive the fund value on the date of surrender without having to pay any charges. 5 বছর চালানোর পরে আপনাকে এক্সট্রা কোনো চার্জ গুনতে হবে না, এইটুকু সুবিধা আপনাকে দিচ্ছে।
5 বছর চালানোর পরে। কিন্তু বাড়তি হিসাবে আপনি সেরকম তেমন কিছু পাবেন না। এখানে পরিষ্কার করেই বলে দিয়েছে, পলিসি হোল্ডার উইল বি এলিজিবল টু রিসিভ দি ফান্ড ভ্যালু, জাস্ট ফান্ড ভ্যালু অন দি ডেট অফ সারেন্ডার। ওই ডেট অফ সারেন্ডার পর্যন্ত আপনার যে ফান্ড ভ্যালু হয়েছে সেই টাকাটা আপনি 1 টাকাও না কেটে যতটা জমা করেছেন প্রায় ততটাই পেয়ে যাবেন। আর যদি বাড়তি কিছু পেতে হয় তাহলে আপনাকে মিনিমাম 8 বছর চালাতে হবে। তো আমার সাজেশন হলো 5 বছর যখন চলেই গেছে, সেরকম কোনো এমার্জেন্সি কারণ যদি না ঘটে থেকে থাকে তাহলে আর 3টে বছর চালিয়েই দিন। পলিসি টার্মিনেশন, এক্ষেত্রে পলিসি টার্মিনেশনের ক্ষেত্রেও একটা সুবিধা রয়েছে। ইন কেস দি পলিসি ইজ টার্মিনেটেড বিফোর 5 কমপ্লিট ইয়ার্স, এটাই সব থেকে মারাত্মক প্রশ্ন থাকে এবং পলিসি যারা করবেন বা কিনবেন তাদের মধ্যে একটা প্রশ্ন থেকে থাকে যে যদি বাই চান্স এখানে 5 বছরের আগে আমার পলিসিটা বন্ধ হয়ে যায়, মানে টাকা জমা দিতে আমি না পারি, তো তাহলে কি হবে? তাহলে দি ফান্ড ভ্যালু অ্যাজ অন দি ডেট অফ সারেন্ডার, ডেট অফ সারেন্ডারেতে যে ফান্ড ভ্যালুটা হবে, ফান্ড ভ্যালু বলতে এক্ষেত্রে আমি আগেও কথাটা বলেছিলাম, ফান্ড ভ্যালুটা কি, নেট চার্জেস অফ ডিসকন্টিনিউয়েশন, নেট চার্জেস অফ ডিসকন্টিনিউয়েশন এইখানে 5 বছরের আগে উইল বি ক্রেডিটেড। ফান্ড ভ্যালুটা হচ্ছে নেট চার্জেস অফ ডিসকন্টিনিউয়েশন, 5 বছরের আগে হলে ডিসকন্টিনিউয়েশনের জন্য যে চার্জটা কাটছে এই চার্জটা কিন্তু 5 বছর পরে হলে ডিসকন্টিনিউয়েশনের চার্জ কাটবে না, কিন্তু 5 বছরের আগে যদি হয়ে যায় তাহলে কিন্তু ডিসকন্টিনিউয়েশনের চার্জ একটা কাটবে, তারপরে আপনার যে টাকাটা জমা দিয়েছেন সেই টাকাটা ফেরত পাবেন। বাকি টাকাটা কোথায় যাবে? পলিসি ফান্ডে জমা পড়ে যাবে। এটা আপনি কি কোনো ইন্টারেস্ট পাবেন না? অবশ্যই আপনি ইন্টারেস্ট পাবেন। দি ফান্ড উইল বি সাবজেক্টেড টু মিনিমাম 4% পার অ্যানাম ইন্টারেস্ট টিল দি কমপ্লিশন অফ 5 ইয়ার্স। 5 বছর কমপ্লিট যদি করেন তাহলে আপনি 4% ইন্টারেস্ট পেতে পারেন। নর্মাল সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে পড়ে থাকলে যে ইন্টারেস্ট পাবেন এখানেও সেই ইন্টারেস্টই পাবেন। এই 4%টা টেন্টেটিভ, এটা মানে ইয়ার টু ইয়ার ভ্যারি করতে পারে। কোম্পানির যেরকম টার্মস এন্ড কন্ডিশন থাকবে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের উপর পার্সেন্টেজ কতটা দেবে তার উপরে 4% না 3.9% না 8% এটা ডিপেন্ড করে যাবে। পলিসি টার্মিনেশনের এটা হচ্ছে ব্যাপার যে আপনাকে পলিসিটা যদি পুরো ফিডব্যাক পেতে হয় তাহলে আপনাকে 8 ইয়ার্স চালাতে হবে। যদি আপনি কোনো ডিসকন্টিনিউয়েশন চার্জ না গুনে পলিসিটা টার্মিনেট করতে চান তাহলে আপনাকে 5 ইয়ার্স চালাতে হবে। আর যদি 5 ইয়ার্সের আগে জোর করে আপনাকে বন্ধ করে দিতে হয় তাহলে ডিসকন্টিনিউয়েশন চার্জ দিয়ে আপনাকে পলিসিটা বন্ধ করতে হবে। এই হলো গিয়ে ফান্ড। তো অ্যাডিশনাল ফিচার্স কি কি রয়েছে? ইন অ্যাডিশন টু দি ইনবিল্ট ফিচার্স অফ দিস পলিসি, এর আগে যা বললাম এগুলো সব ইনবিল্ট ফিচার্স, এগুলো বাদ দিয়েও যারা খুলেছেন তাদের সঙ্গে কথা বলে যেগুলো জানা গেছে যে এখানে ভেরিয়াস অ্যাডঅনস দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় দি পলিসি ইজ ইনক্লুসিভ অফ এ প্রিমিয়াম ওয়েভার রাইডার দ্যাট পেজ দি প্রিমিয়াম ইন দি ইভেন্ট অফ দি ডেথ অফ ইনসিওর্ড। আগেও বলেছিলাম একটু ছোট্ট করে, মানে একদম স্টার্টিংয়েই বলেছিলাম যে যদি ইনসিওর্ডারের যেটা যদি মৃত্যু ঘটে তাহলে কিন্তু পুরো প্রিমিয়ামের পেমেন্টের উপরে ছাড় দিয়ে দেওয়া হবে, 1 টাকাও জমা দিতে হবে না। এবং যে ক বছরের জন্য করা হয়েছে, মানে 25 বছরের জন্য করা হলে 25 বছরের, বা 11 বছরের জন্য করা হলে 11 বছরের, বা 8 বছরের জন্য করা হলে 8 বছরের, পুরো ওই সময়টার পরে কিন্তু আপনি যা যা সুবিধে পেতেন, যতটা ম্যাচুরিটি পেতেন ক্যালকুলেশন করে পুরোটা ফেরত দিয়ে দেওয়া হবে এবং সেক্ষেত্রে কোনো প্রকার প্রিমিয়াম কিন্তু সেদিন থেকে গুনতে হবে না। অবশ্যই কাগজপত্র জমা দিতে হবে। এখানে কতগুলো ক্লজ আছে, তো সেটা আমি শেষের দিকে আলোচনা করেছি, একটু খেয়াল রাখবেন। এই এখানের ক্ষেত্রে যে ইভেন্ট অফ দি ডেথ অফ দি ইনসিওর্ড, এটা শুনতে যতটা সহজ বাস্তবে কিন্তু ততটা নয়। সেটা শেষের দিকের পোর্শনটা যদি না শোনেন তাহলে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে। আর কি রয়েছে না, পলিসি অলসো ইনক্লুডস এ ক্লজ দ্যাট গ্যারান্টিজ এ লাম্প সাম অ্যাসিওর্ড ইন দি ইভেন্ট অফ পার্মানেন্ট অ্যান্ড টোটাল ডিসেবিলিটি ইন দি ইভেন্ট অফ অ্যান অ্যাক্সিডেন্ট। কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে পার্মানেন্ট বা টোটাল ডিসেবিলিটি যদি এসে যায় তাহলে কিন্তু একটা লাম্প সাম সাম অ্যাসিওর্ড আপনাকে দিয়ে দেওয়ার মতো একটা ক্লজ কিন্তু কোম্পানি রেখেছে। অর্থাৎ অ্যাক্সিডেন্টাল বেনিফিট কিন্তু আপনি এক্ষেত্রে পাচ্ছেন, ঘুরিয়ে ফিরিয়ে বললে যা দাঁড়ায়। এটুকু মোটামুটি বলা যেতে পারে। অবশ্যই সেই অনুসারে মানে ক্যালকুলেশন হবে। একটা যেহেতু এটা লিঙ্কড, আগেই বলেছি, একটা পোর্শন আপনার যাচ্ছে ইন্স্যুরেন্সে আর একটা পোর্শন যাচ্ছে ইকুইটি ফান্ডে। যে কোনো প্রকার ফান্ডের মধ্যে আপনার যাচ্ছে, ইনভেস্টমেন্ট ফান্ডে আপনি যেহেতু ইনভেস্ট করছেন তাহলে সেই অনুযায়ী পুরোটা ক্যালকুলেশন হবে। পুরোটা ইন্স্যুরেন্স কাভারেজের যে ক্যালকুলেশন সেই অনুযায়ী ক্যালকুলেশন হবে না। ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন অফ দি পলিসি, কি কি ইনক্লুড করা হয়েছে তাহলে মোটের উপর দেখা যাচ্ছে
দি পলিসি কামস উইথ দি ফলোইং ইনক্লুশনস। আগে ইনক্লুশনসটার কথা বলে দিই যে অ্যান অ্যানুয়াল পার্সিয়াল উইথড্রল অফ মিনিমাম ভ্যালু, ভালো করে খেয়াল করবেন, অ্যানুয়াল পার্সিয়াল উইথড্রল মানে আংশিকভাবে আপনি তুলে নিতে পারেন অফ এ মিনিমাম ভ্যালু অফ 5000 ভারতীয় মুদ্রায় 5000 টাকা আপনি মিনিমাম আপনি পার্সিয়াল উইথড্র করতে পারেন, অ্যান্ড এ ম্যাক্সিমাম ভ্যালু অফ 50% অফ দি ভ্যালু অফ দি ফান্ড। মানে ওই বছর পর্যন্ত, যে বছর আপনি পার্সিয়াল উইথড্রল করবেন, এখানে 50% যে টাকাটা আপনি ফান্ড হিসাবে জমা করেছেন বিল করে, তার 50% আপনি ম্যাক্সিমাম তুলতে পারেন, মিনিমাম আপনি 5000 টাকা তুলতে পারেন। আপনি তুলতে গিয়ে 3000 টাকা যেমন তুলতে পারবেন না, এরকম 5000 টাকার থেকে আপনি কতটা বেশি তুলতে পারবেন না, আপনার ফান্ড ভ্যালু যা হবে সেই ফান্ড ভ্যালুর উপর 50% আপনি উইথড্রল করতে পারবেন, এটা পারবেন। এইটা পার্সিয়াল উইথড্রলের স্কোপ আপনাকে দিচ্ছে। কতদিন বাদে দিচ্ছে? আপনি পলিসি খোলার 1 ইয়ার কমপ্লিট হওয়ার পরে তারপর আপনি করতে পারবেন। ফ্রি সুইচেস ইন দি পলিসি এভরি ইয়ার, ফ্রি সুইচ করতে পারেন প্রত্যেক বছর 2 বার ধরে। মানে এক্ষেত্রে ফ্রি সুইচেস বলতে আপনার ধরুন পলিসির কোনো প্রিমিয়াম ফল করে গেছে, দেওয়া হয়নি, এরকম বছরে 2 বার আপনি ফেল করতেই পারেন, তারপরে আবার বিনা চার্জে আপনি অন করে দিতেও পারেন আর কি। পলিসি হোল্ডার গেট বেনিফিটস অফ প্রিমিয়াম রিডাইরেকশন ফ্রম দি সেকেন্ড পলিসি ইয়ার। বেনিফিট প্রিমিয়ামটা আপনি কখন থেকে পাবেন না, দ্বিতীয় বছর থেকে। বললাম রিডাইরেকশন ফ্রম দি সেকেন্ড পলিসি ইয়ার, 1 বছর কমপ্লিট হওয়ার পর যাবতীয় কভারেজ আপনি পাবেন, সুযোগ সুবিধা, ইনক্লুশন, যাবতীয় যা কিছু সমস্ত কিছু সেকেন্ড ইয়ার থেকে পাবেন, তার আগে কিন্তু পাবেন না, 1 বছর কমপ্লিট হতে হবে। এই পলিসি কামস উইথ ফলোইং এক্সক্লুশন, এইখানটায় ভালো করে খেয়াল রাখা। এখানে যে অ্যাক্সিডেন্টাল বেনিফিট বলছিলাম, এই অ্যাক্সিডেন্টাল বেনিফিট, এক্সক্লুশন অন অ্যাক্সিডেন্টাল বেনিফিট, ভালো করে খেয়াল রাখবেন। এখানে ইন কেস অফ অ্যাক্সিডেন্টস, এবার কোন কোন কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে? কজড ডিউ টু সেলফ ইনফ্লিক্টেড ইনজুরি, ড্রাগ অ্যাবিউজ, ওয়ার, ইনফেকশন, অ্যাভিয়েশন অ্যান্ড ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। চুরি করলে বা খুন জখম করে জেলে গেলে দেবে না, অ্যাভিয়েশন হলে দেবে না, ইনফেকশন হলে দেবে না, মানে করোনা ভাইরাস টাইপের কোনো ইনফেকশন হলে দেবে না, যুদ্ধের কারণে বোম পড়ে মারা গেলে দেবে না, কোনো ড্রাগ খেয়ে মারা গেলে বা অ্যাক্সিডেন্ট হলে, কোনো ফ্যাটাল আসলে দেবে না। আর যদি সেলফ ইনফ্লেক্টেড ইনজুরি হয়, ইনফ্লেক্টেড ইনজুরি যদি হয় সেলফ, মানে আপনি গাড়ি ড্রাইভ করছিলেন, সেখানে গিয়ে লরির তলায় ঢুকিয়ে দিলেন, দিয়ে যদি কোনো ইনজুরি হয় বা পার্মানেন্ট ডিসেবিলিটির মধ্যে যদি চলে যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু পলিসির ওই যে অ্যাক্সিডেন্টাল বেনিফিট এটা আপনি পাবেন না। কিসে কিসে পাবেন সেগুলো খুব মুশকিল, কিসে কিসে পাবেন সেটা একমাত্র ব্যাংক ম্যানেজারই বলতে পারবে। আমি আর এখানে কিছু বলছি না, ব্যাংক ম্যানেজারের সঙ্গে ডিটেল কথা বলে নেবেন যে আমি কোন কোন ডিসেবিলিটিসের ক্ষেত্রে কি কিভাবে অ্যাক্সিডেন্ট হলে আমি বেনিফিটগুলো পেতে পারি। কি কি পেতে পারেন না সেটা আমি বলে দিলাম। এই কি কি পেতে পারেন নার মধ্যে সমস্ত কিছুই প্রায় কভার করা আছে, মানে যেগুলোকে অ্যাক্সিডেন্ট বলে বলা হয়। এর বাইরে আর কি অ্যাক্সিডেন্ট থাকতে পারে আমার তো নিজের মাথায় আসছে না। ইন কেস অফ সুইসাইড উইদিন 12 মান্থস ফ্রম দি ইনসেপশন, 12 মাসের মধ্যে আপনি যদি সুইসাইড করে ফেলেন, অবশ্যই পেরেন্ট আর কি, তাহলে দি ফান্ড ভ্যালু অ্যাজ অন ডেট উইল বি পেড, ফান্ড ভ্যালুটা ফেরত দিয়ে দেবে সব সময়। এর আগের কেসে মানে সুবিধা পাবেন না, মানে অ্যাক্সিডেন্টাল কেস যদি এই কারণের জন্য হয়, আগে যেগুলো বললাম ওগুলো কারণের জন্য, ফান্ড ভ্যালুটা আপনি অল টাইমস ফেরত পাবেন যে ডেটে আপনি সারেন্ডার করে দিচ্ছেন সেই পর্যন্ত। পলিসি হোল্ডারের বেনিফিটে এটা দিয়ে দেওয়া হবে, কিন্তু সুইসাইড কেসের জন্য যে আপনি বেনিফিট পাবেন কিছু, সেই জাতীয় বেনিফিট আপনি পাবেন না, শুধুমাত্র ফান্ড ভ্যালুটা ফেরত পাচ্ছেন, এই চার্জ হয়তো কাটবে না। এরপর একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি, মোটামুটি একটু ক্ল্যারিফাই করে দেওয়ার জন্য, যেটা ন্যাচারালি ডিমান্ড থেকে থাকে সকলের। ধরুন 32 বছর বয়সের মিস্টার এ ইনভেস্ট ইন এসবিআই স্মার্ট স্কলার প্ল্যান, তার চাইল্ডের এজ হলো 6 বছর। তাহলে হি ইনভেস্ট ইন এ রেগুলার প্ল্যান, একটা রেগুলার প্ল্যানেতে করবেন, মানে সিঙ্গেল প্রিমিয়াম নয়, রেগুলার প্রিমিয়ামেতে আপনি তিনি জমা দেবেন, ঠিক করেছেন, উইথ এ পলিসি টার্মস অফ 20 ইয়ার্স। তার চাইল্ডের এজ হচ্ছে 6 বছর, তাহলে 6 থেকে কত, উইথ এ পলিসি টার্মস অফ 20 ইয়ার্স, 20 বছরের পলিসি টার্মসে জমা করছেন। অর্থাৎ 26 বছর যখন বয়স হবে তখন তিনি 25 বছর কমপ্লিট হওয়ার পর 26 বছর যখন বয়স হবে তার চাইল্ডের, তখন তিনি পলিসিটা তুলে নেবেন। দি ফ্রিকোয়েন্সি অফ পেমেন্ট বিইং ইয়ারলি, বাৎসরিকভাবে তিনি প্রিমিয়াম জমা দিচ্ছেন,
তো অ্যানুয়াল প্রিমিয়াম কিরকম হবে? অ্যানুয়াল প্রিমিয়াম ভারতীয় মুদ্রায় হবে 2,00,000 টাকা অ্যানুয়াল প্রিমিয়াম। অল অ্যালং উইথ দ্য পলিসি টার্মস বেসিক সাম অ্যাসিওর্ড কত তাহলে দাঁড়াচ্ছে? যদি অ্যানুয়াল প্রিমিয়াম তার 2,00,000 টাকা হয় তাহলে অ্যানুয়াল সাম অ্যাসিওর্ড কত দাঁড়াচ্ছে? 10 টাইমস অর্থাৎ 20 লাখ টাকা। মিস্টার এ ডিসাইড টু ইনভেস্ট ইন দি টপ 300 ফান্ড। এই 20 লাখ টাকার একটা পোর্শন উনি টপ 300 ফান্ডে জমা করবেন বলে ঠিক করেছেন। ক্যালকুলেটিং দি ফান্ড ভ্যালু এট ম্যাচুরিটি, তো সেক্ষেত্রে এটা ধরে নেওয়া যেতে পারে যে ইন্টারেস্ট রেট, আমি এখানে লিখিনি, এটা জেনারেলি আপনি 4% ধরুন, এখন যেটা মোটের উপর চালু 4% ইন্টারেস্টে, সেক্ষেত্রে 4,87,282 টাকা ম্যাচুরিটি টাইমে পাবেন আর কি, মিনিমাম ইন্টারেস্ট হিসাবে। অবশ্যই মানে বাড়তি হিসাবে না, মানে 20 লাখ টাকাতে 24,87,282 টাকার মতো ম্যাচুরিটি টার্মস পাচ্ছে। আর পে আউটের ক্ষেত্রে ফান্ড ভ্যালুতে মানে এটাতে খুব একটা বেশি লাভজনক হচ্ছে না, ওই এত টাকা জমা করলাম মাত্র 4,5 লাখ টাকা, এটা কিরকম হচ্ছে। কিন্তু এই যে যদি ধরে নেওয়া যায় যে এখানে যে টপ 300 ফান্ডের মধ্যে যেটা জমা করেছেন ওটা যদি ঠিকঠাক মতো রান করে, এখানে পে আউট 8% ধরে নিয়েছি অল টাইম, সেটা অ্যাভারেজ যে হয় তা কিন্তু নয়, এটা আগেই বলে দিচ্ছে। এটা শেয়ার মার্কেটের উপরে টোটালি ডিপেন্ড করে কিভাবে ওনাদের যে সমস্ত ফিনান্সিয়াল অ্যানালাইজাররা রয়েছেন বা ইনভেস্টররা রয়েছেন তারা কিভাবে কাজ করেছেন, কিভাবে টোটাল ফান্ডগুলোকে ম্যানিপুলেট করেছেন, তার উপরে পুরো পার্সেন্টেজটা নির্ভর করছে এই পে আউটটা কত হবে। যদি 8% ধরে নেওয়া হয় তাহলে ওখান থেকে আপনি পাবেন 74,15,458। এখানে আপনার লাভ হয়ে যাচ্ছে। তাহলে সাকুল্যে আপনি কত পাচ্ছেন? এখানে 20, এখানে 4, 24 আর এর সঙ্গে এখানে 70 ধরুন, তাহলে আপনি 94, 98, প্রায় 99 লক্ষ টাকার মতো পাচ্ছেন, কিছু কম 1 কোটি টাকার মতো পাচ্ছেন। ইন দি ইভেন্ট অফ দি ডেথ অফ মিস্টার এ ইন দি 7th পলিসি ইয়ার, 7ম বছরে 20 বছর পলিসিটা রান হবে, তো 7th পলিসি ইয়ারে যদি ওনার ডেথ হয়ে যায়, অল ফিউচার প্রিমিয়ামস উইল বি ওয়েভড অফ। এই সেম অ্যামাউন্টের বেনিফিটটা আপনি মানে যার নামে করা হয়েছে ওনার চাইল্ড পেয়ে যাবে 26 বছর বয়সে গিয়ে পা দিয়ে, মানে 25 বছর কমপ্লিট করার পর 26 বছর বয়সে যে 1 টাকাও আর প্রিমিয়াম জমা না করে। এইটা মোটের উপর আমি বলতে চেয়েছি, আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। তো লাস্ট একটা ছোট্ট রিভিউ যেটা বলি যে কনসিডারিং দ্য বেনিফিটস অ্যান্ড ফিচার্স অফ দি প্ল্যান, এই ফিচার্স আর বেনিফিটগুলোকে সবগুলোকে বিবেচনা করে একটা কনক্লুশনে আমি আসতে পারি যে এই পলিসিটা অফার্স প্রিমিয়াম অপশন লোয়ার দ্যান মোস্ট আদার দ্যান লাইফ ইন্স্যুরেন্স পলিসিস ইন দ্য মার্কেট। এটা অবশ্যই এসবিআই এর কোনো প্রমোটিং ভিডিও নয় যে এসবিআই এর থেকে আমি এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের এই প্ল্যানটাকে আমি প্রমোট করছি। তো মোটামুটি সার্ভে করে যেটুকু দেখা গেছে যে এটা মোটামুটি লোয়ার একটা প্রিমিয়াম অপশনই দিচ্ছে। The plan offers attractive discount, loyalty additions and premium waivers, এগুলো আমি বলে আসলাম আর কি। যদি আপনাদের মনে হয় যে ডিসকাউন্টটা ভালো, যে লয়্যালটিটা নিচ্ছে কোম্পানি সেটা খুব ভালো এবং প্রিমিয়ামের যে ছাড়ের যে ইয়েটা দিচ্ছে, কি বলবো, সুবিধাটা দিচ্ছে, সেই সুবিধাটাও খুব ভালো, তো তাহলে এই ইউলিট চাইল্ড প্ল্যানটা আপনি কিনতেই পারেন। আর কি না, একটা গুড ক্লেম সেটেলমেন্টের, কোম্পানির একটা গুড ক্লেম সেটেলমেন্টের কিন্তু একটা হিস্ট্রি রয়েছে, মানে যে কজন করেছেন তাদের ক্লেম সেটেলমেন্টের হিস্ট্রিটা কিন্তু ভালো। তো এক্ষেত্রে এটা অবশ্যই মানে ওয়েবসাইট রিভিউ। তো এক্ষেত্রে একটা জিনিস বলি, প্রিমিয়াম এই পলিসির এজ কিন্তু বেশি দিন নয়, তবুও এসবিআই এর উপরে যদি ভরসা করেন তাহলে কিন্তু ফার্স্ট টাইম ইনভেস্টমেন্ট হয় আপনার চাইল্ডের জন্য, তাহলে রিলায়েবিলিটি মোটের উপর আছে। আপনি যদি এসবিআই এর উপরে ভরসা করতে পারেন তাহলে এসবিআই এর এই ইন্স্যুরেন্স পলিসির উপরে মোটের উপর আপনি ভরসা করতে পারেন। এরপর কয়েকটা কোশ্চেন রয়েই যায় যে হোয়াট ইজ রিটার্ন পেয়েবল অন দি আনটাইমলি ডেথ অফ দি ইনসিওর্ড। বেনিফিশিয়ারি ইজ এলিজিবল টু রিসিভ 105% অফ দি টোটাল প্রিমিয়াম পেড। এই 105% এর এদিক ওদিক হতে পারে। অর দি সাম অ্যাসিওর্ড
হুইচ এভার ইজ হায়ার। যদি সাম এসিওরটা হায়ার হয় তাহলে সাম এসিওর পাবেন, আর যদি 105%টা হায়ার হয় তাহলে 105% হতে পারে আনটাইমলি ডেথের জন্য। আর কি ক্যান আই গেট ট্যাক্স বেনিফিট অন দ্য ক্লেম অন দিস প্ল্যান? অবশ্যই আপনি একটা ট্যাক্স বেনিফিট পাবেন ক্লেমের উপরে, মানে আফটার ম্যাচুরিটি, অ্যাজ পার সেকশন 10 এর যে 10D উপধারাটা রয়েছে ইনকাম ট্যাক্সের, ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 10 এর 10D যে ধারা রয়েছে, তো সেই ধারাতে আপনি ক্লেমের উপরে কিন্তু ট্যাক্স বেনিফিট পেতে পারেন। আর কি আরেকটা কোনো লোন ফেসিলিটি, যেহেতু পার্সিয়াল উইথড্রলের একটা স্কোপ দিচ্ছে, কথাটা আমি বলেই আসছিলাম, তো সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো লোন ফেসিলিটি পাচ্ছেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।